সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি উচ্চতর গণিত ক্লাসে। গত দুইটি ক্লাসে আমরা ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র নিয়ে আলাপ করছিলাম। সেখানে আমি প্রথমেই তোমাদের সাইন এক্স ওয়াই ইকুয়াল টু সাইন এক্স কীভাবে আঁকতে হবে, ওয়াই সমান সমান ট্যান এক্স কীভাবে আঁকতে হবে এবং কিভাবে গ্রাফের বৈশিষ্ট্য লিখতে হবে, এই ব্যাপারগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করব, যে আমরা একটু আলাদা টাইপের ফাংশনে যাব। সেই ফাংশনগুলো হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু সাইন 2x, এই টাইপের গ্রাফে ওয়াই ইজ ইকুয়াল টু কজ 2x, ওয়াই ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স, ওয়াই সমান সমান মডুলাস অফ সাইন এক্স। এই ধরনের গ্রাফগুলোতে কি পরিবর্তন আসবে এইগুলো আমরা জানার চেষ্টা করব। তো আমরা এই গ্রাফগুলোর বৈশিষ্ট্য জানার জন্য প্রথমেই গ্রাফগুলোকে আমরা ডেসমজ ক্যালকুলেটরের মাধ্যমে দেখার চেষ্টা করব এবং দেখে সেখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করব। তো আমরা দেখতে পাচ্ছ যে গত দিনে আমরা যেগুলো নিয়েছিলাম সেগুলো ছিল সাধারণ ফাংশন, জাস্ট ওয়াই ইজ ইকুয়াল টু সাইন এক্স। কিন্তু এখানে দেখো সাইনের ভেতরে একটা গুণিতক আছে, অর্থাৎ গুণিতক কোণের ফাংশনের ক্ষেত্রে, অথবা এখানে সাইন স্কোয়ার এক্স। তোমরা সবাই জানো সাইন স্কোয়ার এক্স মানে হচ্ছে সাইন এক্স হোল স্কোয়ার। আর মডুলাস অফ সাইন এক্স মানে কি, যখন সাইন এক্সের মান গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 তখন এটার মান সাইন এক্সই লিখব। আর যখন হচ্ছে সাইন এক্সের মান সাইন এক্স হবে মাইনাস সাইন এক্স লিখব কখন, যখন সাইন এক্সের মান হচ্ছে লেস দেন 0 হবে। তার মানে সাইন এক্সের মান যদি ঋণাত্মক আসে আমরা সেটা ধনাত্মক করে লিখব, ধনাত্মক আসলে সেটা যেমন আছে তেমনই রেখে দেব। তো এই ধরনের ফাংশনগুলোতে গ্রাফ কেমন হবে এটা আমরা জানবো এবং সেখান থেকে আমরা গ্রাফের বৈশিষ্ট্য লেখার চেষ্টা করব। তো আমরা ট্যান 2xও লিখতে পারি, ট্যান 2x এটার গ্রাফটা কেমন হবে এটাও দেখতে পারি। তো চলো আমরা ডেসমজ গ্রাফের প্রথমেই ওয়াই ইজ ইকুয়াল টু সাইন 2x এর গ্রাফটা কেমন হয় এটা আমরা দেখার চেষ্টা করব এবং এর বৈশিষ্ট্য লেখার চেষ্টা করব। তারপর আমি ধীরে ধীরে সেখানেই তোমাদেরকে অন্যান্য যে ফাংশনগুলোর কথা আমি বললাম সেগুলো কেমন হয় সেগুলো দেখানোর চেষ্টা করব। তো এখন আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়াই সমান সমান সাইন 2x। তো আমাদের একটা ব্যবধি নিতে হবে, ব্যবধিটা আমরা নিলাম হচ্ছে -2π থেকে কত দূর নিব, -2π থেকে 2π এর মধ্যে ব্যবধিটা নিব। তো চলো আমরা ডেসমস ক্যালকুলেটরে দেখে আসি। এই হচ্ছে ডেসমস ক্যালকুলেটর। এখানে তোমরা দেখো যে আমি একটি গ্রাফ আগে থেকে করে রেখেছি অনেকগুলো। তো আমি নতুন একটা গ্রাফ করব, সেটা হচ্ছে ওয়াই সমান সমান সাইন 2x। আমি একটা লিখব ওয়াই সমান সমান সাইন 2x। তাহলে এখানে দেখতে পাবে ওয়াই সমান সমান সাইন 2x এর গ্রাফটা এরকম। তো আমরা যদি একটু সেটিংসে -10 না দিয়ে -2 থেকে +2 পর্যন্ত ওয়াই দিয়ে দিই, তাহলে আসলে সুন্দরভাবে দেখতে পাবো এরকম। সাইন 2x এর গ্রাফটা এরকম হবে। তো আমরা কত দূর নেব, আমরা নেব হচ্ছে -2π থেকে +2π পর্যন্ত। এখানে নিয়ে আসলাম। সবাই দেখো এই ফাংশনটা হচ্ছে, এটা হচ্ছে কিসের হবে, ওয়াই সমান সমান সাইন 2x। এটা কিভাবে আঁকা হলো, ধরো তুমি x এর মান যদি এরকম নাও যে
x এর মান যদি 0 নাও তাহলে y এর মান হবে 0। x যদি 0 নাও y এর মান 0। তারপরে এভাবে x এর মান হচ্ছে π/4 নিলে কত হবে, তুমি π/12 নাও। তারপরে x এর মান হচ্ছে π/2π/12 নাও। এভাবে বিভিন্ন মানের জন্য y বিভিন্ন মান নির্ণয় করো, তারপর এরকম একটা গ্রাফ অঙ্কন করো তোমার খাতায়, তাহলে তুমি এরকম একটা গ্রাফ পাবে। এখন আমরা যেটা এরকম কিভাবে গ্রাফ অঙ্কন করতে হয় এটা আমরা আগে শিখেছি। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে এই গ্রাফের বৈশিষ্ট্যটা কিভাবে লিখতে হবে। তো এর আগে তোমাদের আমি গ্রাফের বৈশিষ্ট্য দেখিয়েছি যে কিভাবে গ্রাফের বিভিন্ন রকম বৈশিষ্ট্য লিখতে হয়। তো আমরা এক্সাম্পল হিসেবে আজকে এটা করব। এখন দেখো, প্রথমেই 1 নম্বর বৈশিষ্ট্য আমরা কি লিখতে পারি, আমরা দেখতে পাচ্ছি গ্রাফটা একটা পর্যায়বৃত্ত গ্রাফ। একই রকম জিনিস এখান থেকে, ধরো এখান থেকে এই পর্যন্ত চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত এই অংশটা কি আবার রিপিট হয়েছে বারবার। দেখো এই অংশটা যদি আমরা চিন্তা করি, এই অংশটুকু আমরা এখান থেকে একই রকম হুবহু একটা অংশ পাবো এই পর্যন্ত। আবার -2π থেকে এই পর্যন্ত একটা একই রকম অংশ পাবো। আবার এখান থেকে ডান দিকে যদি আমরা 2π পর্যন্ত যাই তাহলে আমরা একই রকম অংশ পাবো। তাহলে আমরা বলতে পারি যে ফাংশনটি, লেখচিত্রটি পর্যায়বৃত্ত। বা লেখচিত্রটি পর্যায়বৃত্ত যার পর্যায় কত, পর্যায় হচ্ছে 0 থেকে π। তাহলে দেখো পাই পরিমাণ অংশ যেতে 0 থেকে π পর্যন্ত যেতে জিনিসটা একটা টোটাল তরঙ্গ তৈরি করে, মানে আপ হয়, ডাউন হয়, তারপর আবার আগের মতো অবস্থানে চলে আসে। প্রথমে উপরের দিকে উঠছে, তারপর আবার নিচের দিকে নামছে, নেমে আবার আগের মতো হয়েছে। এই টোটাল একটা পূর্ণ তরঙ্গ হয় কত, 0 থেকে π পর্যন্ত। তাহলে আমরা বলবো যার পর্যায় হচ্ছে পাই। দেখো সাইন এক্স এর পর্যায় কত ছিল, সাইন এক্স এর পর্যায় ছিল হচ্ছে 2π, কিন্তু সাইন 2x এর পর্যায় কিন্তু কি হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। সেরকম সাইন 3x যদি লেখা থাকে তাহলে তার পর্যায় হচ্ছে হবে π/2π/3। তার মানে যখনই এখানে কিছু গুণিতক থাকবে তার পর্যায়টা ভাগ হয়ে যাবে, কত ভাগ হয়ে যাবে পর্যায়টা। এখানে যদি x এর 5 গুণ থাকে তাহলে পর্যায়টা 5 ভাগ হয়ে যাবে। তাহলে সাইন লেখচিত্র পর্যাবৃত্ত যার পর্যায় হচ্ছে পাই। 2 নম্বর, লেখচিত্রটি কি বলতো, লেখচিত্রটি কি কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, অর্থাৎ বিচ্ছিন্ন নাকি অবিচ্ছিন্ন। আমরা দেখতে পাচ্ছি লেখচিত্রটি অবিচ্ছিন্ন। 3 নম্বরে যে যদি বলি যে লেখচিত্রটি বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন, এটা পেলাম, আর কি পাওয়া যায়, লেখচিত্রটির আর কি কি বৈশিষ্ট্য আছে। লেখচিত্রটির সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান 1। সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 1। ঠিক আছে। তো এরপর দেখো 4 নম্বরে আমরা বলতে পারি লেখচিত্রটি এক এক ফাংশনের লেখচিত্র নয়। কারণ আমরা যদি এদিক দিয়ে একটা দাগ টানি এক্স অক্ষের সমান্তরাল করে, তাহলে এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এখানে একবার, এই হবে। তাহলে লেখচিত্রটি
লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল রেখাকে কি করে, একাধিক বিন্দুতে ছেদ করে, ফলে সুতরাং ফাংশনটি না, অন্যটি এক এক নয়, অন্যটি এক এক নয়। এরপর তাহলে 4টা পেয়ে গেলাম, আরও একটা লেখা যাবে 5 নম্বরে যদি লিখতে চাই। 5 নম্বরে আমরা কি লিখতে পারবো? 5 নম্বরে লিখতে পারবো হচ্ছে দেখো এখানে আমরা প্রতিসমতা নিয়ে কথা বলতে পারি। আমরা দেখতে পারতেছি যে এই লাইনটা দিয়ে জুড়ে গ্রাফটা, এই লাইনটার সাপেক্ষে গ্রাফটা প্রতিসম। তো এখান থেকে এখানে হচ্ছে π/2, তাহলে 0 থেকে এখানে হবে π/4, তাহলে এই রেখাটা কি হবে? এই রেখার সাপেক্ষেও কিন্তু প্রতিসম, তাহলে এখানেও কিন্তু π/4 কিন্তু -π/4। তো আমরা বলতে পারি এই রেখার সাপেক্ষেও প্রতিসম, তাহলে এটা কি হবে? এটা হচ্ছে দেখো π/2, তাহলে এখানে হচ্ছে 3π/4, আর এই জায়গা হচ্ছে -3π/4। তাহলে এই জায়গায় একটা রেখা যদি টানো এইভাবে, তাহলে সেটা সাপেক্ষে প্রতিসম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে π/4 এর বিজোড় গুণিতক যেখানে যেখানে আছে সেই সকল রেখা সাপেক্ষে গ্রাফটা প্রতিসম। তাহলে আমরা বলতে পারি লেখচিত্রটি x = 2n+1 π/4, এখানে হচ্ছে n belongs to z সাপেক্ষে কি বলছে? প্রতিসম। 6 নম্বর আমরা ডোমেইনের কথা বলতে পারি, রেঞ্জের কথা বলতে পারি। ডোমেইন এখানে কি? লেখচিত্রটি প্রদত্ত ব্যবধি, এখানে ব্যবধি দেওয়া আছে, প্রদত্ত ব্যবধি -2π থেকে 2π পর্যন্ত বিস্তৃত। সুতরাং ডোমেন কত? ডোমেন হচ্ছে -2π থেকে 2π। মনে রাখবা sin x যদি শুধু বলা থাকে, যে sin 2x যদি বলা থাকে, যদি কোনো ব্যবধি না দেওয়া থাকে, তাহলে আমাদের ডোমেন হবে হচ্ছে -∞ থেকে ∞। কিন্তু যদি তোমাকে একটা ব্যবধি দিয়ে দেয় যে তুমি -2π থেকে, এখানে কি লেখা ছিল? -2π is less than x less than 2π বা less than equal to লেখা থাকতে পারে। তো এই ধরনের কেসে যখন একটা ব্যবধি দিয়ে দেওয়া থাকে, তখন কিন্তু যে ব্যবধিটার ভেতরে x এর মানটা দিয়ে দেওয়া থাকবে সেটাই হচ্ছে ডোমেন। যদি কোনো ব্যবধি না দেওয়া থাকে তখন কিন্তু -∞ থেকে +∞, অথবা হিসাব করে নিতে হবে। কিন্তু যদি ব্যবধি দেওয়া থাকে তাহলে যেটা ব্যবধি দেওয়া থাকে সেটাই হচ্ছে ডোমেন। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো এই বিষয়টা। এরপর ডোমেইন লিখলাম, তাহলে রেঞ্জ কি হবে? লেখচিত্রটির রেঞ্জ কি হবে? লেখচিত্রের রেঞ্জ হবে হচ্ছে লেখচিত্রটির রেঞ্জ
দেখো একটু ভালো করে, উপরের দিকে কত দূর পর্যন্ত সর্বোচ্চ সীমা 1 পর্যন্ত গিয়েছে, এই যে 1 1, এই দেখো 1 এখানে, আর এখানে হচ্ছে -1, তাহলে নিচের দিকে কত দূর পর্যন্ত আসছে -1, তাহলে রেখাচিত্রের রেঞ্জ হচ্ছে 1 -1, এটা হচ্ছে রেঞ্জ। তারপর হচ্ছে 7 গেল, 8, আর কি লিখতে পারি আমরা? লেখচিত্রটি সমস্ত অঞ্চলে ব্যবকলনযোগ্য, অথবা লিখতে পারি লেখচিত্রটি এক্স অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে বলো তো? এইখানে ছেদ করে -2π, 3π/2, π/2, 0, π/2, π, 3π/2। তার মানে দেখা যাচ্ছে এটা যদি -π/2 হয়, তাহলে এটা কি হবে? -2π/2, -3π/2, -4π/2, এরকম। এটাকে কি লেখা যায়? π/2, এটা 2π/2 লেখা যায়, এটা 3π/2। ডান দিকে একটু গেলে আমরা দেখতে পাবো এটা হচ্ছে, এটাকে 2π লেখা আছে, তাহলে এটাকে 4π/2 লেখা যায়। তার মানে যে সমস্ত জায়গায় π/2 এর গুণিতক আছে সেখানেই ছেদ করে। তাহলে x অক্ষকে π/2 এর জোড় গুণিতক বিন্দুতে ছেদ করে। বা একটু ভালো করে লিখতে পারো, জোড় গুণিতক বিন্দুতে ছেদ করে না লিখে x অক্ষকে 2n ইন্টু, সরি 2n না, n π/2, n π/2, 0, যেখানে n belongs to z, বিন্দু সমূহে ছেদ করে। তাহলে কি বলবো? তাহলে লেখচিত্রটি x অক্ষকে n π/2, 0, যেখানে n belongs to z, এটা হয়তো বুঝতে পারতেছো না, লিখতে সমস্যা হচ্ছে, এভাবে লিখে দেব। n হচ্ছে belongs to z, z মানে হচ্ছে ইন্টিজার, পূর্ণ সংখ্যা। n এর মান যে কোনো পূর্ণ সংখ্যা, তার মানে π/2 কে যে কোনো পূর্ণ সংখ্যা দিয়ে 1, 2, 3, -1, -2, -3, 0, এরকম যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে যে বিন্দুগুলো পাওয়া যায় সেই বিন্দুগুলোতে ছেদ করে। ঠিক আছে? তো এরকম তুমি যে কোনো ফাংশনের গ্রাফ দেখে কিন্তু তুমি এর বৈশিষ্ট্যগুলো লিখে ফেলতে পারবে। তো আমি এখানে 8টি বৈশিষ্ট্য লিখেছি, তোমরা 9টি 10টি অনেকগুলো বৈশিষ্ট্য কিন্তু লিখতে পারবে গত ক্লাসটি যদি দেখে থাকো তাহলে। এই যে বিন্দুগুলোতে ছেদ করে, এক্স অক্ষে যে বিন্দুগুলোতে ছেদ করে সেই বিন্দুগুলো দ্বারা কি বোঝায়? সেই বিন্দুগুলো দ্বারা বোঝায় হচ্ছে sin 2x = যদি 0 হয়, এর সমাধান কোণগুলো, সমাধান কোণগুলো বলতো? সমাধান sin 2x = 0 যদি একটা লেখা থাকে, তাহলে কিন্তু সমাধান বিন্দু হবে এই যে এই ছেদ বিন্দুগুলো, যেখানে x অক্ষকে ছেদ করছে sin 2x
ওয়াই সমান সমান সাইন 2x রেখা যেখানে যেখানে ওয়াই সমান সমান 0 রেখাকে ছেদ করছে সেখানে সেখানে সাইন 2x ইকুয়াল টু 0 হবে। তাহলে এই বিন্দুতে এই ঘটনা ঘটছে, এইটাই হয়েছে। তো এরকম হচ্ছে যতগুলো বিন্দু 90 ডিগ্রির গুণিতক, ধনাত্মক অথবা ঋণাত্মক পূর্ণ সংখ্যার গুণিতক অথবা শূন্যের গুণিতক, সে সমস্ত বিন্দুতেই কিন্তু এই সাইন 2x এর মান হচ্ছে 0। তাহলে এইগুলাই সেই সাইন 2x ইকুয়াল টু 0 এর সমাধানকে নির্দেশ করে। তো আশা করি এই গ্রাফের থেকে তোমরা বুঝতে পারছো যে কিভাবে আমরা বৈশিষ্ট্য লিখব। তো এখন আমি আর বৈশিষ্ট্যের পরের 2-3টা গ্রাফ আমি দেখাবো, কিন্তু বৈশিষ্ট্য আর আগের মতো লিখে দেব না, মুখে বলে দিব। তোমরা যদি মনে করো যে পজ করে করে এটা দেখে নিতে পারবে। তাহলে চলো আমরা ডেজমস ক্যালকুলেটরে চলে যাই। তো এটা ছিল হচ্ছে সাইন 2x এর গ্রাফ। এবার আমি দেখাবো কস 2x এর গ্রাফ। কস 2x এর গ্রাফটা হবে এমন, দেখো আমি এখানে -2π থেকে 2π পর্যন্ত নিয়েছি। cos 2x এর গ্রাফ দেখতে পাচ্ছ y অক্ষ সাপেক্ষে প্রতিসম, এবং এটা একটা কন্টিনিউয়াস অর্থাৎ অবিচ্ছিন্ন গ্রাফ। এটা অবিচ্ছিন্ন, y অক্ষ সাপেক্ষে প্রতিসম, এছাড়াও π/2 এর যে কোনো গুণিতক সাপেক্ষে প্রতিসম, π/2 এর যে কোনো গুণিতক বিন্দু সাপেক্ষে প্রতিসম। এরপর আমরা বলতে পারি যে x অক্ষকে কোন কোন বিন্দুতে ছেদ করে। দেখো π/4, -π/4, এরকম যতগুলো π/4 এর গুণিতক আছে তার মধ্যে বিজোড় গুণিতকগুলোতে এসে ছেদ করে। তাহলে π/4 এর বিজোড় গুণিতকগুলোতে x অক্ষকে ছেদ করেছে। এরপরে দেখো এটার সর্বোচ্চ 1 পর্যন্ত 1 এবং সর্বনিম্ন -1 পর্যন্ত বিস্তৃত। তো এই ফাংশনটার যেহেতু ব্যবধি দেওয়া আছে -2π থেকে 2π, তাহলে এই cos 2x এর জন্য আমরা বলবো যে ডোমেইনটা দেওয়া আছে -2π থেকে 2π। যদি ডোমেইন না দেওয়া থাকে তাহলে আমরা বলবো cos 2x এর ডোমেইন -∞ থেকে +∞। আর রেঞ্জ কতটুকু হবে? রেঞ্জ হচ্ছে 1 থেকে -1 পর্যন্ত। রেঞ্জ হবে -1 থেকে 1 পর্যন্ত। এরপর হচ্ছে তোমরা যদি চিন্তা করো যে এটার পর্যায়বৃত্ত কিনা, হ্যাঁ এটা একটা পর্যায়বৃত্ত ফাংশন। এটার পর্যায় কতখানি খেয়াল করলে দেখতে পাবে এটার পর্যায় কিন্তু এই যে 0 থেকে শুরু করে একটা সুন্দর নিচে নামছে আবার উপরে উঠছে পাই পর্যন্ত, এই অংশটাই বারবার রিপিট হয়েছে। তাহলে আমরা বলতে পারি এর পর্যায় হচ্ছে পাই। এরপর আমরা বলতে পারি যে এই ফাংশনটির সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 1, এটা বলেছি। তো এই মনে হয় সবগুলো আগেরটার সাথে মিল করেই তোমরা বাকি অংশগুলো লিখে নিতে পারবে। এরপর চলো আমরা চলে যাই cos 2x এর পরে আমরা চলে যাব হচ্ছে tan 2x, y tan 2x। তাহলে এটা দেখতে পারো tan 2x এর গ্রাফটা এরকম অনেক বেশি হয়ে গেছে। তো এখানে হচ্ছে tan 2x এর গ্রাফটা হচ্ছে দেখো একই রকম অনেকগুলো রেখা আসছে কিন্তু ফাংশনটি বিচ্ছিন্ন। তাহলে কোন কোন জায়গায় বিচ্ছিন্ন আমরা একটু ভালো করে খেয়াল করে দেখতে পারবো, যেটা π/4 অঞ্চলে বিচ্ছিন্ন। x এর মান যখন হচ্ছে π/4 এর বিজোড় গুণিতক, π/4 এর বিজোড় গুণিতক অর্থাৎ 2n + 1 × π/4, সেই সমস্ত এলাকায় কিন্তু এটা বিচ্ছিন্ন। তো এখানে আবার ফাংশনটি পর্যায়বৃত্ত কিনা, হ্যাঁ ফাংশনটি পর্যায়বৃত্ত। ফাংশনটি সর্বোচ্চ মান ইনফিনিটি, সর্বনিম্ন মানও ইনফিনিটি। তাহলে ফাংশনটি -∞ থেকে +∞ পর্যন্ত বিস্তৃত, এবং এই ফাংশনটির ডোমেইন হচ্ছে -2π থেকে 2π পর্যন্ত। যদি ব্যবধি দেওয়া থাকে সেখান থেকে কোন বিন্দুগুলো বাদ যাবে, -2π থেকে 2π থেকে সেই ব্যবধি থেকে π/4 এর বিজোড় গুণিতকগুলো, π/4 এর বিজোড় গুণিতক বিন্দুগুলো ডোমেইন থেকে বাদ যাবে।
মানে প্রদত্ত ব্যবধি থেকে বাদ যাবে। তাহলে তুমি যে অংশটুকু পাবে সেটাই হচ্ছে tan x এর ডোমেইন। আর tan x এর রেঞ্জ হচ্ছে -∞ থেকে +∞। এখন tan x এর পর্যায় কত? tan x এর পর্যায় হচ্ছে -π/4 থেকে, দেখো এখানে হচ্ছে -π/4 আর এখানে কত +π/4। -π/4 থেকে +π/4 পর্যন্ত কত অংশ হয়? -π/4 থেকে +π/4 হচ্ছে π/2। তাহলে tan 2x এর পর্যায় হচ্ছে π/2। তো এটা প্রতিসম নয়, এটা কোনো বিন্দু সাপেক্ষে কিন্তু, এটা কোনো রেখা সাপেক্ষে কিন্তু এই ফাংশনটা প্রতিসমতা আমরা দেখতে পাচ্ছি না। প্রতিসমতা মানে হচ্ছে ভাঁজ করলে মিলে যায় এরকম, এটা কিন্তু কোনো রেখা সাপেক্ষে আমরা প্রতিসম আপাতত এটাকে বলতে পারছি না। তো এটা ছিল হচ্ছে tan x এরটা। এরপর দেখো tan 2x এরটা। এরপর যদি আমরা একইভাবে sin 2x cos 2x tan 2x গেল। এবার আমরা দেখব sin স্কোয়ার x। sin স্কোয়ার x হচ্ছে এটা, tan x এরটা মুছে দিচ্ছি। sin স্কোয়ার এক্সটা দেখছো -2π থেকে 2π পর্যন্ত sin স্কোয়ার করার কারণে এটা কিন্তু উপরের দিকে উঠে এসেছে। এটা দেখো গ্রাফটার নিচে না এসে এক্স অক্ষের নিচের দিকে আর নামেনি, যেহেতু স্কোয়ার করা হয়েছে সব মানই ধনাত্মক চলে আসবে, সে কারণে গ্রাফটা উপরের দিকে উঠে এসেছে। তাহলে এখানে স্কোয়ারের ফলে দেখো তুমি দেখতে পাবা যে এর রেঞ্জটা সর্বনিম্ন মান হচ্ছে 0 আর সর্বোচ্চ মান হচ্ছে 1। সর্বনিম্ন মান 0 এবং সর্বোচ্চ মান 1। এটা আবার দেখো এক্স অক্ষ সাপেক্ষে প্রতিসম হয়ে গেছে, সরি ওয়াই অক্ষ সাপেক্ষে এটা প্রতিসম গ্রাফে পরিণত হয়েছে। তো সাইন স্কোয়ার এক্স করলে যে গ্রাফটা পাওয়া যায় সেটা -∞ থেকে +∞ পর্যন্ত বিস্তৃত যদি ব্যবধি না দেওয়া থাকে, আর যদি ব্যবধি দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে যে পর্যন্ত দেওয়া থাকবে। এখানে আমি -2π থেকে 2π নিয়েছি, তাহলে আমি বলবো গ্রাফটি -2π থেকে 2π পর্যন্ত অবিচ্ছিন্ন এবং সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান 1। গ্রাফটি পর্যায়বৃত্ত ফাংশনের লেখচিত্রকে নির্দেশ করে, কারণ দেখো এখান থেকে একই রকম জিনিস দিয়ে এই গ্রাফটা তৈরি হয়েছে। 0 থেকে π পর্যন্ত যেমন, π থেকে 2π পর্যন্ত ঠিক একই রকম। তাহলে এটা পর্যায়বৃত্ত, পর্যায় কতটুকু? 0 থেকে π পর্যন্ত। তাহলে 0 থেকে π পর্যন্ত দূরত্ব হচ্ছে π, তাহলে এর পর্যায় হচ্ছে π। আর এটা দেখো এক এক ফাংশন নয়, কারণ এক্স অক্ষের সমান্তরাল রেখা একে বহু বিন্দুতে ছেদ করবে, তাহলে ফাংশনটি এক ফাংশন নয়। এর রেঞ্জ হচ্ছে 0 থেকে 1 আর ডোমেন হচ্ছে -2π থেকে 2π যদি দেওয়া থাকে, আর যদি না দেওয়া থাকে তাহলে -∞ থেকে ∞। তো আসলে আশা করি এটার মান বুঝতে পারছো। এরপর চলো আমরা একইভাবে দেখব হচ্ছে sin স্কোয়ার এক্স। এবার মডুলাস অফ সাইন এক্স। মডুলাস অফ সাইন এক্স। তো মডুলাস অফ সাইন এক্সটা দেখো, এটা অদ্ভুত একটা গ্রাফ। মডুলাস অফ সাইন এক্স মানে এইরকমভাবে আসছে, এসে নিচ দিয়ে যাওয়ার কথা যেটুকু ছিল সেটা আবার উপরের দিকে উঠে এসছে, আবার উপরের দিকে উঠে এসছে, আবার উপরের দিকে উঠে এসছে। তাহলে এটা হচ্ছে মডুলাস অফ এক্স এর লেখচিত্র। এই মডুলাস অফ এক্স, এটা মডুলাস অফ সাইন এক্স এর লেখচিত্র, সরি। তো মডুলাস অফ সাইন এক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ফাংশনটি এক নয়, ফাংশনটি ওয়াই অক্ষ সাপেক্ষে প্রতিসম, ফাংশনটি π/2 এর জোর গণিতক সাপেক্ষে প্রতিসম, π/2 এর যে কোনো গণিতক সাপেক্ষে প্রতিসম। এই যে π/2 সাপেক্ষে প্রতিসম, -π সাপেক্ষে প্রতিসম, -3π/2 সাপেক্ষে প্রতিসম, এরকম সব বিন্দু সাপেক্ষে প্রতিসম। আরও বলতে পারি দেখো যে এর সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0। এটি এক ফাংশন নির্দেশ করে না, কারণ এক্স অক্ষে সমান্তরাল বহু রেখা একে অনেক রেখা একে একাধিক বিন্দুতে ছেদ করে। আবার এই ফাংশনগুলো এই যে সূচালো বিন্দু বা শার্প এন্ড যেটাকে বলে, এই বিন্দুগুলোতে কিন্তু এটা ব্যবকলনযোগ্য নয়। 0 0 বিন্দু, -π0 বিন্দু,
এই বিন্দু পাই 0 বিন্দু এই সকল বিন্দুতে কিন্তু ফাংশনটি ব্যবকলনযোগ্য নয়। ব্যবকলনযোগ্য মানে এখানে ডিফারেন্সিয়েশন করা যায় না, কারণ এই সকল বিন্দুতে একটা শার্প এন্ড রয়েছে। আরও একটা বিষয় হচ্ছে যে এই ফাংশনগুলো দেখো বিচ্ছিন্ন না কোথাও, এই ফাংশনটা হচ্ছে কোথাও বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন। তাহলে অনেকগুলো আমরা বৈশিষ্ট্য পেয়ে গেলাম এখান থেকে। এরপরে চলো আমরা বৈশিষ্ট্য লিখব হচ্ছে sin স্কোয়ার এক্স sin 2x মডুলাস অফ sin x মডুলাস অফ আচ্ছা sin 3x যদি লিখি তাহলে কেমন হয়, sin 3x এর জন্য একটা sin 3x, তাহলে এটা sin 3x হলে কেমন হবে, দেখো গ্রাফটা আরও ঘন হয়ে গেছে, অর্থাৎ এর পর্যায়গুলো আরও ছোট হয়ে গেছে। তাহলে এটাও কিন্তু sin 3x লিখলে এটাও কিন্তু একটা পর্যায়বৃত্ত ফাংশন। এটা -2π থেকে 2π পর্যন্ত বিস্তৃত, ব্যবধি না দেওয়া থাকলে তোমরা বলবে -ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। -1 থেকে 1 পর্যন্ত এটা হচ্ছে সর্বোচ্চ সর্বনিম্ন মান। 0 বিন্দুতে এটা ছেদ করে, এবং আর কোন বিন্দুতে ছেদ করে দেখো π/3 বিন্দুতে x অক্ষকে ছেদ করে, 2π/3 বিন্দুতে, π/0, তারপর হচ্ছে 4π/3, তারপর হচ্ছে 5π/3 এবং 2π। তো এইসব বিন্দুতে কিন্তু ফাংশনটি ছেদ করে x অক্ষকে। আবার ফাংশনটি y অক্ষকে শুধুমাত্র 0 0 বিন্দুতে ছেদ করে। ফাংশনটির সর্বোচ্চ মান হচ্ছে 1 এবং সর্বনিম্ন মান হচ্ছে 1। ফাংশনটি কোন কোন বিন্দুতে এসে সর্বোচ্চ মানে থাকে, -π/2, -7π/6, -11π/6 এসব জায়গায় ফাংশনটি অর্থাৎ π/6 এর বিজোড় গুণিতকে গিয়ে এরা সর্বোচ্চ মানে থাকে, এবং π/6 এর জোড় গুণিতকে গিয়ে দুঃখিত এখানে দেখো -π/6 π/6 এর বিজোড় গুণিতক যেগুলো আছে সেসব জায়গায় বিজোড় গুণিতক ঠিক বলা যায় না, 1, 5, তারপর হচ্ছে 5 4 9, মানে 4 করে বাড়বে। হ্যাঁ, প্রথমে হচ্ছে 1 5/6, তারপর হচ্ছে 4 করে যদি বাড়ো 1 4 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 9, এরকম যে বিন্দুগুলো আছে সে সমস্ত জায়গায় কিন্তু এই প্যাটার্নটা দেখে নাও, 1π/6, 5π/6, 9π/6 এই ধরনের বিন্দুগুলোতে গিয়ে কিন্তু সে সর্বোচ্চ মানে থাকে। আর সর্বনিম্ন মানে থাকে কোথায় কোথায় দেখো, π/2, হ্যাঁ, তারপর হচ্ছে 7π/6, তারপর হচ্ছে 11π/6। তাহলে এই বিন্দুটাকে আমরা বলতে পারি π/6 এ যদি নিয়ে আসি তাহলে 3π/6, 3π/6, 7π/6, 11π/6 এই সমস্ত বিন্দুতে গিয়ে কিন্তু ফাংশনটি সর্বনিম্ন মানে থাকে। তো এরকমভাবে তুমি যদি চিন্তা করো তো একটা ফাংশন দেখে দেখেই তুমি অনেক রকম বৈশিষ্ট্য বর্ণনা করতে পারো। এটা খুবই সহজ একটা কাজ। তো আশা করি তোমরা বিভিন্ন ফাংশন দেখে এর বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছো। তোমরা তোমাদের অনুশীলনী 6.3-এর 1-এর ক থেকে চ পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করবে এভাবে যে তোমরা প্রথমে লেখচিত্রটি আঁকবে, লিখবে x অক্ষে কত ঘর সমান 1 একক ধরা হয়েছে, y অক্ষে কত ঘর সমান 1 একক ধরা হয়েছে। এগুলো লেখার পরে তোমরা ফাংশনের বৈশিষ্ট্য বর্ণনা করবে। কমপক্ষে 8টা বৈশিষ্ট্য তোমরা লেখার চেষ্টা করবে একটা ফাংশনের। তো আশা করি তোমরা এখন ফাংশনের বৈশিষ্ট্য কিভাবে বর্ণনা করতে হয় এই ব্যাপারে খুব ভালোভাবে শিখে ফেলেছো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।